Welcome students, welcome you all to PCS Education. PCS Education-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা হিমালয়ান রিভার্স নিয়ে আলোচনা করব। আগের দিন আমাদের ক্লাসে ভারতবর্ষের নদী ব্যবস্থা, তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, নদীর উৎস ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আমাদের এই নদীর যে কাজকর্ম বা নদী ব্যবস্থাটাকে মূলত দুটি অংশে আরও ভাগ করেছি। এক নম্বর হচ্ছে আমাদের হিমালয়ান রিভার সিস্টেম, অর্থাৎ উত্তর ভারতের বরফ গলা জলে পুষ্ট নদীগুলো, এবং দুই নম্বর দক্ষিণ ভারতের মূলত বৃষ্টির জলে তৈরি নদী ব্যবস্থা বা নদীগুলি। আজকের ক্লাসে আমরা হিমালয়ান রিভার্স অর্থাৎ বেসিক্যালি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বরফ গলা জলে যে নদী ব্যবস্থাগুলো তৈরি হয়েছে সেই নদীগুলো সম্বন্ধে বিশদে আলোচনা করব। চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আমরা প্রথমেই হিমালয়ান রিভার্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং হিমালয়ান রিভার্স সম্বন্ধে কিছু বিষয় বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করে নেব। থ্রি মেজর রিভার সিস্টেম, দ্যাট ইজ ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই তিনটে মেজর রিভার সিস্টেমকে আমরা কোথায় দেখি? হিমালয়ান যে রিভার সিস্টেমের কথা আমি বলছি বা হিমালয়ান যে রিভার সিস্টেম সেখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত তিনটে নদী ব্যবস্থার কথা আমাদের এখানে আলোচনাতে আসছে। মেনি অফ দ্য হিমালয়ান রিভার্স এক্সিস্টেড ইভেন বিফোর দ্য হিমালয়ান রেঞ্জেস ওয়ার আপলিফটেড। অর্থাৎ দেখো, এখানে যে বিষয়টা আলোকপাত করা হচ্ছে, আমরা আগের ক্লাসে যে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী রিভারের কনসেপ্ট পড়েছিলাম, এখানে পূর্ববর্তী রিভারের কথাই বলা হচ্ছে যে মেনি অফ দ্য হিমালয়ান রিভার্স এক্সিস্টেড ইভেন বিফোর দ্য হিমালয়ান রেঞ্জেস ওয়ার আপলিফটেড। অর্থাৎ হিমালয় পর্বতমালা তৈরি হওয়ার পূর্ববর্তী সময় থেকে বেশ কিছু নদী, যেমন হচ্ছে ব্রহ্মপুত্র, সতলেজ বা শতদ্রু, এই রকম কিছু নদী পূর্ববর্তী সময় থেকে এক্সিস্ট করছে এবং হিমালয় পর্বতের উত্থানের সাথে সাথে তারা কি করেছে? তারা হিমালয়কে কেটে হিমালয়ের ক্ষয় করে প্রবাহিত হয়েছে তাদের নিজস্ব গতিপথে, তাদের গতিপথ অপরিবর্তিত রেখে। তাই তাদেরকে আমরা পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার বলছি। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। দ্য গর্জেস অফ ইন্দাস, দ্য সতলুজ, দ্য অলকানন্দা, দ্য গন্ডক, দ্য কোশি and the Brahmaputra clearly indicate that these rivers are older than the mountains themselves. এই যে পয়েন্টটা, এটা কেন গুরুত্বপূর্ণ দেখো, এই অংশটাতে একটা কথা উল্লেখ করা হয়েছে যে এই যে নদীগুলো এখানে উল্লেখ করলাম, ইন্দাস, শতদ্রু, অলকানন্দা, এরা কি তৈরি করেছে? এরা গর্জ তৈরি করেছে। গর্জ মানে হচ্ছে নদীর তার উচ্চ নদীর গতিপথে তার নিম্ন ক্ষয় করার ক্ষমতাটা প্রচণ্ড বেশি থাকে। তার কারণ নদীর ঢালটা যেহেতু বেশি থাকে, নদীর গতিবেগ স্বাভাবিক অর্থে বেশি হয় এবং গতিবেগ বেশি থাকার কারণে নদীর মধ্যে পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি বেশি হয়, যার মাধ্যমে নদী ব্যবস্থায় নিম্ন ক্ষয় বা যেটাকে আমরা বলি ডাউন কাটিং বেশি দেখা যায়। এবার একটা কথা চিন্তা করো, এই ডাউন কাটিং যখন বেশি দেখা যাচ্ছে, নদী স্বাভাবিকভাবেই তার সম্মুখে থাকা কোনো বাধাকে ঠিক সমানভাবে সেমভাবে কাট করবে। যখন এই নদী তার কার্যকলাপ চালাচ্ছে, অর্থাৎ এই ডাউন কাটিং প্রসিজার চালাচ্ছে, তখন কি ঘটনা ঘটছে? এই ডাউন কাটিং প্রসিজারের মাধ্যমে নদীবক্ষ ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে এবং ক্রমপর্যায়ে ভি আকৃতি, আই আকৃতি এরকম উপত্যকা তৈরি করছে এবং এই ধরনের উপত্যকার মধ্যে সর্বাধিক গভীরতাযুক্ত উপত্যকাকে গর্জ বলা হয়। এবং পূর্ববর্তী নদী বলেই এই নদীগুলোর ক্ষয় করার ক্ষমতা এত বেশি। হিমালয় পর্বতের উত্থানকে গ্রাহ্য না করে তারা কিন্তু বা এই ধরনের নদীগুলো কিন্তু তাদের প্রবাহপথ বজায় রেখেছে বাই মিনস অফ ডাউন কাটিং অ্যান্ড ইরোশনাল প্রসেসেস। ওকে, it is believed that they continued to flow all through the building phase of the Himalayas. অর্থাৎ এই যে নদীগুলো, হিমালয়ান যে রিভার্সগুলোর কথা বলছি, যেগুলো আমি উল্লেখ করলাম, এগুলো মনে করা হচ্ছে যে হিমালয়ের যে গঠনের যে ফেজগুলো, অর্থাৎ হিমালয়ের মূলত আমরা তিনটে ফেজ দেখতে পাই। প্রথম ফেজে গ্রেটার হিমালয়া, তার পরবর্তী ফেজে মিডিল হিমালয়া এবং তার পরবর্তী সময়তে শিবালিক তৈরি হয়েছে। এই তিনটে ফেজকে এই নদীগুলো কনফ্রন্ট করেছে, এই তিনটে ফেজকে
এই যে নদীগুলোর কথা উল্লেখ করলাম, অর্থাৎ দ্য ইন্দাস, শতদ্রু, অলকানন্দা, এরা মুখোমুখি ক্ষয়ের সংস্পর্শে এসেছে। ওকে, তাই দেখো স্বাভাবিক অর্থেই আমরা হিমালয়ান যে ড্রেনেজ সিস্টেমকে তাকে টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ বলতে পারি। তাহলে এই হলো হিমালয়ান রিভার্সগুলির বৈশিষ্ট্য। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে আমাদের যে হিমালয়ান রিভার সিস্টেম সেটাকে দেখো মূলত তিনটে ব্যবস্থাতে ভাগ করা হয়েছে, তিনটে নদী ব্যবস্থা। নদী ব্যবস্থা বা এই রিভার সিস্টেম বিষয়টা কি আমি তোমাদের আগের ক্লাসে বলেছি, তবু একবার এখানে আমি রিপিট করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। যে যখন কোনো একটা মূল নদী প্রবাহিত হয়, সেই মূল নদীটা তার বিভিন্ন উপনদী থেকে জল গ্রহণ করে এবং মূলত এই একটা মেন নদী, সে ফর এক্সাম্পল দিস ইজ দ্য এক্স রিভার, এই এক্স নদীটা তার উপনদীগুলো নিয়ে যে সামগ্রিক অংশ দিয়ে প্রবাহিত হয়, সেই সামগ্রিক অংশটাকে বলা হচ্ছে রিভার বেসিন। এবং এই রিভার বেসিন দিয়ে ফ্লো হওয়া যে নদী এবং তার উপনদী, তার শাখা নদী, সমস্ত কিছু যে ওয়ান লাইন আউটলেট যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটাকে বলা হয় পার্টিকুলার রিভারের নামে, বা পার্টিকুলার একটা রিভার যেটা তার মেজর রিভার, সেই রিভারের নামে সিস্টেম। এটা তাহলে এক্স, যেহেতু আমি রিভার বলেছি, এটাকে আমরা বলবো এক্স রিভার সিস্টেম বা এক্স সিস্টেম। ওকে, এই রকম বিষয়টা হচ্ছে রিভার সিস্টেমের। আমরা হিমালয়ান রিভার্সকে তিনটে অংশে ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, সিন্ধু নদী ব্যবস্থা। এখানে হচ্ছে ইন্দাস এবং তার উপনদীগুলো, এটাকে আমরা বিশদে আলোচনা করব। তাহলেই তোমাদের সমস্ত সমস্যা এখান থেকে দূরীভূত হবে। যে যে কোয়েশ্চেন্সগুলো পড়ে এখান থেকে পড়লেই তোমরা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে দ্য গ্যাঙ্গেটিক রিভার সিস্টেম অর দ্য গঙ্গা রিভার সিস্টেম, গঙ্গা নদী ব্যবস্থা। আর 3 নম্বর হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে বা পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। হিমালয়ান রিভার্স বলতে মূলত আমরা এই তিনটে ব্যবস্থাকে বুঝি এবং এই তিনটে ব্যবস্থা সম্বন্ধে আজকের ক্লাসে আমরা ডিটেইলড আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব দ্য ইন্দাস রিভার সিস্টেম সম্বন্ধে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে যে ইন্দাস রিভার, যেটা অরিজিনাল ইন্দাস রিভার, তার একটা অরিজিনাল ফটোগ্রাফ এখানে দেওয়া আছে। এটা তোমরা বুঝতেই পারছো যে ইন্দাস রিভার যেখানে উৎপত্তি হয়েছে তার পরবর্তী সময়ে ইন্দাসের যে পার্বত্য অঞ্চলের প্রবাহ, সেটা কীরকম ভূপ্রকৃতি বা কীরকম টেরেন দিয়ে হয়েছে। এটা কেন আমি তোমাদের দেখতে বলছি, তার কারণ একটাই, যে সিন্ধু নদী তার গতিপথে কী ধরনের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যে খাড়াই ঢালযুক্ত পর্বত এবং তার মাঝখান কেটে যে সিন্ধু নদী এরকমভাবে প্রবাহিত হয়েছে, এই জিনিসটাই আমি তোমাদের দেখার জন্য বলছি। একটু আগেই আমরা পড়লাম কি, যে ইন্দাসের গর্জ। এবার বুঝতে পারছো আশা রাখি যে ইন্দাস গর্জ কেন তৈরি হয়েছে। ওকে, চলো। দ্য ইন্দাস, দ্য ফার্স্ট রিভার আমাদের ইন্দাস সিস্টেমের, দ্য ইন্দাস। তার আগে আমরা যে ইন্দাস ব্যবস্থাটা বলছি তাকে একটুখানি এখানে যদি ডিমার্কেট করে নিই, এখানে সেই কারণে ছবিটা দেওয়া, তাহলে আমাদের পড়াতে সুবিধা হবে। এই পুরো ব্যবস্থাকে আমরা বলছি, এই পুরো ব্যবস্থাটা এটা গিয়ে এখানে কোথায় পড়ছে, অ্যারাবিয়ান সিতে গিয়ে মিলিত হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটা। এটা হচ্ছে সিন্ধু ব্যবস্থা বা ইন্দাস রিভার সিস্টেম। এখানে কি আছে, ইন্দাস আছে এবং তার উপনদীগুলো আছে। দ্য ইন্দাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রেনেজ সিস্টেম অফ দ্য সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ইন্দাস আমাদের যে ভারতীয় উপমহাদেশ, কেন ভারতীয় উপমহাদেশ বলা হচ্ছে, ভারত এবং তার পার্শ্ববর্তী যে পাকিস্তান দেশ আছে সেইটিকে নিয়ে আমরা উল্লেখ করছি। তাদের এই ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নদী ব্যবস্থা। ঠিক আছে, এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার, যার মধ্যে ভারতবর্ষ দিয়ে প্রবাহিত হয়েছে মাত্র 709 কিলোমিটার। এটা কিন্তু এমসিকিউর একটা পোটেন্সিয়াল কোয়েশ্চেন, যে টোটাল লেন্থ কত বা ভারতবর্ষে কতটা প্রবাহিত হয়েছে। এখান থেকে তোমাদের আমি আরেকটা কোয়েশ্চেন, একটু হাই লেভেল এমসিকিউ যদি হয়, আমি তোমাদের একটু প্রোভাইড করে দিচ্ছি। যে দেখো এখানে যে 709 কিলোমিটার প্রবাহিত হয়েছে 2880-র মধ্যে, ইউপিপিসিএস উত্তরপ্রদেশ পাবলিক সিভিল সার্ভিস পরীক্ষাতে, আমাদের যেমন ডাব্লিউবিসিএস আছে, ওদের একটা পরীক্ষাতে কোনো একটা ইয়ারে কোয়েশ্চেন এসেছিল যে কত পার্সেন্ট ফ্লো করেছে ইন্ডিয়া দিয়ে। তাহলে এটা একটু ক্যালকুলেট করে বার করে নেবে, তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবে। কোয়েশ্চেন নিজে নিজে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষাতে এমন কোয়েশ্চেন থাকবে না জেনারেলি যেগুলো বাইরের থেকে আসে। কারণ কোয়েশ্চেন যারা তৈরি করেন তারা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ হলে এই ধরনের কোয়েশ্চেন তারা সেট করেন। ওকে,
দ্য ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য ইন্দাস রিভার ইজ, এই যো, ঠিক আছে, 1165,000 স্কোয়ার কিলোমিটার, আউট অফ হুইচ অ্যাবাউট 321,284 স্কোয়ার কিলোমিটার ইজ ইন ইন্ডিয়া। তাহলে ক্যাচমেন্ট এরিয়া কি আমি সেটাও বলেছি, যে তাকে এখানে মার্কিং করা আছে, ডিমার্কেট করা আছে, দিস ইজ দ্য ক্যাচমেন্ট এরিয়া, যে জায়গার জলটাকে ইন্দাস ড্রেন করছে অ্যারাবিয়ান সিতে। ওকে, দ্য ইন্দাস ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট রিভার সিস্টেম ইন দ্য সাবকন্টিনেন্ট। আমাদের যে সাবকন্টিনেন্টের কথা আমরা বলছি, ভারতীয় উপমহাদেশ, তার ওয়েস্টার্ন মোস্ট রিভার সিস্টেম, অর্থাৎ সব থেকে পশ্চিম দিকের রিভার সিস্টেম হচ্ছে ইন্দাস, যার উপনদীগুলো কে কে আছে, যার উপনদীগুলো হচ্ছে দেখো ঝিলাম, চেনাব, রবি, বীজ বা বিয়াস এবং শতদ্রু। ইন্দাস উৎপত্তি কোথা থেকে লাভ করেছে? ইন্দাস উৎপত্তি লাভ করেছে মাউন্ট কৈলাস, অর্থাৎ মানব সরোবর কৈলাসের কাছে বোকারচু গ্লেসিয়ারের নর্দার্ন স্লোপ থেকে। একদম প্রমিনেন্ট ওরিয়েন্টেশন তোমাদের আমি দিয়ে দিলাম এখানে, যে নর্দার্ন স্লোপ থেকে বোকারচু গ্লেসিয়ারের 6,714 মিটার উচ্চতাতে মাউন্ট কৈলাস বা কৈলাস মানব সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। এবং অরিজিনেটিং ফ্রম দ্য বোকারচু গ্লেসিয়ার লাইং অন দ্য নর্থ স্লোপ, ইট ফ্লোজ এ কনস্ট্রিক্টেড ভ্যালি নর্থ ওয়েস্ট ওয়ার্ড। অর্থাৎ দেখো, এখান থেকে যদি উৎপত্তি লাভ হয়েছে এই জায়গাটা, এখান থেকে ফ্লো করেছে ঠিক নর্থ ওয়েস্টে প্রথমে ফ্লো করেছে, তারপর ফ্লোটা জাস্ট ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কেমন, সাউথ ওয়েস্টে। এবং সাউথ ওয়েস্টের এই ফ্লোটাকে ধরে রেখে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস রিভার একেবারে চলে এসছে পাকিস্তানে প্রবেশ করেছে, এবং পাকিস্তানে প্রবেশ করে সাউথ ওয়ার্ড ফ্লো লাভ করে অ্যারাবিয়ান সিতে গিয়ে মিশেছে। ওকে, ইন লাদাখ ইটস এ লং নিয়ারলি স্ট্রেট কোর্স বিটুইন দ্য লাদাখ রেঞ্জ অ্যান্ড দ্য জাস্কার রেঞ্জ। আমরা যদি লাদাখটাকে দেখি, ভারতবর্ষের যে লাদাখ, দেখো এই জায়গাটা লক্ষ্য করো। বর্তমান ভারতবর্ষকে যদি আমরা দেখি, মানে বর্তমান ভারতবর্ষ মিনস আমি বলতে চাইছি আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউটি হওয়ার পরবর্তীতে, তাহলে লাদাখ হচ্ছে অলমোস্ট এই জায়গাটা, এরকম জায়গাতে জম্মু কাশ্মীরটা আছে, তাই তো? তাহলে এই দেখো লাদাখের অংশটাতে দেখো একটা স্ট্রেট ফ্লো আমরা পাচ্ছি, এই জায়গাটা একটা স্ট্রেট ফ্লো আমরা পাচ্ছি, যেটা হিমালয় পার্বত্য অঞ্চলের লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জ, হিমালয়ের এই দুটো যে রেঞ্জ, এই দুটো রেঞ্জের মধ্যে, হিমালয়ের কাছাকাছি যে অঞ্চল, তার মধ্যে অবস্থান করছে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে রেঞ্জগুলোকে উত্তর দক্ষিণে সাজাও, তাহলে পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ আর কারাকোরাম, এই যে রেঞ্জ আমরা পাই সাউথ থেকে, এটা টুয়ার্ডস নর্থ, এই রেঞ্জটা মনে রাখবে। এবং এখানে দেখো লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জ, মানে লাদাখ এবং জাস্কার, এই জায়গাটা দিয়ে কে প্রবাহিত হচ্ছে? এই জায়গাটা দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের ইন্দাস। ওকে, নেক্সট আমরা দেখব সুরু অ্যান্ড দ্রাস আর দ্য আদার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ হুইচ জয়েন ইন্দাস নিয়ার কার্গিল। তাহলে কার্গিলের কাছে, কার্গিল যে জায়গাটা তোমরা নিশ্চয়ই জানো, কার্গিলের কাছে সুরু এবং দ্রাস এই দুটো নদী লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হিসাবে ইন্দাসে জয়েন করছে। মুভিং নর্থ ওয়েস্ট ওয়ার্ড, তারপর আরও উত্তর পশ্চিমে যেতে যেতে দ্য ইন্দাস ইজ জয়েন্ট বাই দ্য সয়ক নুব্রা ট্রিবিউটারিজ, অর্থাৎ সয়ক নদী এবং নুব্রা যে উপনদী আছে তার সাথে যুক্ত হচ্ছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে রিভার্সগুলো, এই সয়ক বলো, জাস্কর বলো, এরা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিয়াচিন গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে। দ্য গিলগিট ইজ আনাদার ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হুইচ কামস ফ্রম দ্য ওয়েস্ট টু জয়েন ইন্দাস। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ নদী আমরা পাচ্ছি পশ্চিম দিক থেকে আগত একটা নদী, দ্যাট ইজ গিলগিট। ডাউনওয়ার্ডস দ্য ইন্দাস ক্রসেস দ্য সেন্ট্রাল হিমালয়ান রেঞ্জ থ্রু এ হিউজ সিনক্লাইনাল গর্জ, দিস ইজ ইন্দাস গর্জ, যেটা আমি তোমাদের আগে বলছিলাম। দ্য ইন্দাস মেক্স সেভারেল ডিপ গর্জেস, দ্য ডিপেস্ট অফ ফার্স্ট অ্যাট গিলগিট, গিলগিটে সব থেকে গভীরতম গর্জ করেছে, যেটা 5,200 মিটার হাইটে অবস্থান করছে, অর্থাৎ 5,200 মিটার গভীরতাযুক্ত একটা গর্জ ইন্দাস তৈরি করেছে গিলগিটে। দ্য রিভার পাসেস বাই দ্য নাঙ্গা পর্বত অ্যান্ড টার্নস সাউথ ওয়েস্ট টু এন্টার পাকিস্তান। তাহলে এই সিন্ধু কোন জায়গাতে পাকিস্তানের কাছে ঢুকছে? দেখো নাঙ্গা পর্বতের কাছে পাস দিচ্ছে। নাঙ্গা পর্বত মানে হচ্ছে, মনে রাখবে, আমাদের যে হিমালয় আমরা যখন পড়ি, হিমালয়ের একদম আমাদের পশ্চিমতম অংশ হচ্ছে নাঙ্গা পর্বত, এরকমভাবে গিয়ে পূর্বতম অংশ হচ্ছে নামচা বারওয়াতে আমরা তার বর্ডারকে ডিনোট করি। তাহলে এই সেই নাঙ্গা পর্বত পশ্চিম দিকের এক্সট্রিমিটি।
ইন্দাস রিভার পাকিস্তানে প্রবেশ করছে তারা নাঙ্গা পর্বতের কাছ দিয়ে, এবং দেখো এই যে নদী ইন্দাস রিভার সেটা মূলত ইন্ডিয়াতে ফ্লো করছে, পাকিস্তানে ফ্লো করছে, এবং চায়নার তিব্বত যে অংশটা বা চায়না অধ্যুষিত তিব্বত যদি আমরা বলি সেই অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইন্দাসকে কি বলা হচ্ছে, আন্তর্জাতিক স্তরের নদী বা ইন্টারন্যাশনাল রিভার। ওকে, আমরা সিন্ধু সম্বন্ধে যে যে এমসিকিউগুলো আছে, তাদের উৎপত্তি কোথায়, তাদের গতিপথটা কেমন, বা তাদের কত কিলোমিটার গতিপথ, সাচ লাইক থিং আমরা দেখে নিলাম। এরপর আমরা একে একে সিন্ধুর যে উপনদীগুলো আছে সেগুলো পরপর আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কাকে, প্রথমেই আমরা ইন্দাসের পর দেখতে পাচ্ছি ঝিলামকে। দ্য ঝিলাম রাইজেস ফ্রম আ স্প্রিং অ্যাট ভেরিনাগ নিয়ার কাশ্মীর। তাহলে ঝিলামের উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের কাছে ভেরিনাগে, এবং ঝিলাম প্রায় 724 কিলোমিটার তার টোটাল ফ্লো লেন্থ। It flows northwestward for about 110 kilometer where it enters the Ular Lake. Further downstream from Baramulla, it enters a gorge 2130 meter deep and moves towards Muzaffarabad, Pakistan. তাহলে এই জায়গাটা দেখো ঝিলামের, এই জায়গাটার পর থেকে পাকিস্তানের মুজাফফরাবাদের দিকে ঝিলাম প্রবাহিত হয়েছে। ঝিলামকে কাশ্মীর এর লাইফ লাইন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবে। ইট জয়েন্স চেনাব অ্যাট ত্রিম্মু, চেনাবের সাথে জয়েন করেছে ত্রিম্মুতে। ইটস গ্র্যাডিয়েন্ট ইজ জেন্টেল ইন দ্য এন্টায়ার ভেল অফ কাশ্মীর অ্যান্ড ইজ দাস নেভিগেবল বিটুইন অনন্তনাগ অ্যান্ড বারামুলা। অর্থাৎ এই অনন্তনাগ এবং বারামুলা কাশ্মীরের এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যবর্তী অঞ্চলে নদীর প্রবাহপথ জেন্টেল বলে এখানে রিভার লিঙ্কিং সিস্টেম আছে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ কাশ্মীর, কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ রিভার হচ্ছে ঝিলাম। নেক্সট আমরা কাকে পাচ্ছি, নেক্সট আমরা পাচ্ছি চেনাবকে। ম্যাপে চেনাবের লোকেশনটা কোথায় একটুখানি দেখে নেওয়া যাক। দেখো ঝিলামের পরে এই যে নদীটা প্রবাহিত হয়েছে এটি হচ্ছে চেনাব। এই ঝিলাম এবং চেনাব মিলিত হয়েছে কোথায়, ঝিলাম এবং চেনাব মিলিত হয়েছে ত্রিম্মুতে। এটা কিন্তু একটা পোটেন্সিয়াল কোয়েশ্চেন এমসিকিউর জন্য, যে ঝিলাম এবং চেনাবের কনফ্লুয়েন্স কোথায় হয়েছে। যেমন অলকানন্দ ভাগীরথীর কনফ্লুয়েন্স জোন, তেমন চেনাব এবং ঝিলামের কনফ্লুয়েন্স জোন হচ্ছে ত্রিমুতে। নেক্সট আমরা পড়ছি চেনাব। ইট ফ্লোজ ইন ইন্ডিয়া ফর অ্যাবাউট 1180 কিলোমিটার। তাহলে ভারতবর্ষে প্রায় 1180 কিলোমিটার এই নদীটি ফ্লো করছে। দ্য রিভার চেনাব ইজ নোন অ্যাজ দ্য চন্দ্রভাগা ইন হিমাচল প্রদেশ। বেসিক্যালি এই যে চন্দ্রভাগা আমরা একসাথে বলি না, চন্দ্রভাগা এটি দুটো নদী, চন্দ্র অ্যান্ড ভাগা আর দ্য টু মেন আপার ট্রিবিউটারিজ অফ দ্য রিভার অরিজিনেটিং আইদার সাইড অফ বারালাচালা পাস। হিমাচল প্রদেশের যে বারালাচালা পাস আছে, বারালাচালা বা বারালাচা পাস, লা শব্দটার অর্থই হচ্ছে তোমার পাস। তাহলে হিসাব মতো এটাকে বলা হয় বারালাচা লা। লাহুল ডিস্ট্রিক্টে আমরা এটাকে দেখতে পাচ্ছি, যেখান থেকে চন্দ্র এবং বাঘা এই নদী দুটো উৎপত্তি লাভ করেছে। অফ দি স্ট্রিমস চন্দ্রা originates from the glacier while the Bhaga is precipitous downward. They make a confluence at Tandi. তাহলে এই যে চন্দ্রভাগা নদীটার উৎপত্তি অ্যাকচুয়ালি কোথায় দেখো, তাহলে এই কনফ্লুয়েন্স থেকে আমরা বলতে পারি তান্ডি নামক যে জায়গাটার কথা উল্লেখ করা হচ্ছে, যে এই তান্ডিতে চন্দ্র এবং বাঘা মিলিত হয়ে তৈরি করছে চন্দ্রভাগা বা দ্য চেনাব। আফটার ইউনাইটিং দ্য চেনাব ফ্লোজ বিটুইন দ্য পীর পাঞ্জাল অ্যান্ড দ্য গ্রেটার হিমালয়াজ। Near Kiswatar, it makes a hairpin bend and flows across the Pir Panjal at Risai to enter into Pakistan. তাহলে আমরা ম্যাপটাতে দেখব যে চেনাব দেখো এই প্রবাহিত হওয়ার পর রিসাইয়ের কাছে এসে পাকিস্তানে প্রবেশ করছে। এই যে জায়গাটা, পাকিস্তানের বর্ডারটা নিশ্চয়ই বুঝতে পারছো, এই জায়গাটাতে এসে প্রবাহিত হয়ে প্রবেশ করছে পাকিস্তানে। The important Haidel power project installed across the Chenab are Salal, Baglihar and Dulhasti. এই তিনটে অবশ্যই নামটা মাথায় রাখবে, সালাল, বাগলিহার আর দুলহাস্তি। এই তিনটে যে আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আছে, এটা প্রত্যেকটাই চেনাবের উপরে। দ্য কনস্ট্রাকশন অফ বাগলিহার প্রজেক্ট ইজ ইন দোদা ডিস্ট্রিক্ট। দোদা ডিস্ট্রিক্টে
বাগলিহর প্রজেক্টের আমরা অবস্থান দেখতে পাই। দেখো, তোমাদের সামনে এই ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার একটাই উদ্দেশ্য, এত ডিটেলে তোমরা এখন কোয়েশ্চেন করতেই পারো, কি পড়ার প্রয়োজন আছে। আমি তোমাদেরকে সাজেস্ট করি তোমাদের গাইড হিসাবে, যে হারে জিওগ্রাফির কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টেরই কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে ডাব্লিউবিসিএস এর পার্সপেক্টিভে, সেক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো, কোথায় চন্দ্র এবং বাঘার মিলন ঘটছে, ঠিক আছে, কোথায় চেনাব এবং ঝিলামের মিলন ঘটছে, এই ছোট ছোট জায়গাগুলো যেগুলো সাধারণভাবে আমরা ওভারলুক করে যাই, এই জায়গাগুলোই কিন্তু কোয়েশ্চেন টাফ আসলেও তোমাদেরকে ক্রেডিট দেবে। তাই আমি তোমাদেরকে বলবো এই জায়গাগুলো অবশ্যই ভালো করে পড়বে। আমার যে এই পিপিটিটা তোমরা পাবে, এখানে ডেফিনেটলি ভালো করে বিষয়টা পড়বে। এরপর আমরা পাচ্ছি কাকে? রবিকে। দেখো, আমরা কিন্তু এই এই যে নদীগুলো পড়ছি, প্রত্যেকটা কিন্তু সিরিয়াল মেনটেন করে। আমরা প্রথমে ইন্দাসকে পড়েছি, তারপর ঝিলাম পড়লাম, তারপর চেনাব পড়লাম, এখন আমরা পড়ছি রবিকে। ওকে, ইট ফ্লোজ অ্যাবাউট 7 to 5 কিলোমিটার অ্যান্ড রেঞ্জ 5957 স্কোয়ার কিলোমিটার এরিয়া ইন ইন্ডিয়া। তাহলে কত কিলোমিটার প্রবাহিত হয়েছে এবং তার টোটাল এরিয়াল এক্সটেনশন কত সেটা আমরা দেখে নিচ্ছি। দ্য রবি রাইজেস নিয়ার দ্য রোটাং পাস ইন কুলু। কুলুর কাছে রোটাং পাসে রবি উৎপত্তি লাভ করেছে, যেটা বিয়াস বা বিপাশা নদীর খুব নিকটবর্তী জায়গা থেকে। ইট ড্রেন্স দ্য ওয়েস্টার্ন স্লোপ অফ পীর পাঞ্জাল অ্যান্ড দ্য নর্দার্ন স্লোপ অফ ধৌলাধর রেঞ্জ। পীর পাঞ্জালের ওয়েস্টার্ন স্লোপ এবং ধৌলাধর রেঞ্জের নর্দার্ন স্লোপ দিয়ে ফ্লো করেছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, বিলো দ্য চাম্বা টাউন, চাম্বা শহর যে আছে তার নিচের দিকে বা তার দক্ষিণ দিকে, ইট টার্নস টু দ্য সাউথ ওয়েস্ট। এইরকমভাবে ফ্লো করলো, এই চাম্বা টাউনে আসার পর সাউথ ওয়েস্টে টার্ন নিচ্ছে এবং পাঞ্জাব প্লেনে প্রবেশ করে পাকিস্তানে যাচ্ছে। ইন পাঞ্জাব প্লেন ইট রানস অ্যালং দ্য, এটা স্পেস হবে একটা, ওকে, দ্য ইন্দো পাক বাউন্ডারি অ্যালং গুরুদাসপুর, পাঞ্জাবের গুরুদাসপুর, অমৃতসর ডিস্ট্রিক্ট বিফোর এন্টারিং ইন্টু পাকিস্তান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রবির যে প্রবাহ পথটা সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখছি বিয়াসকে। ওকে, বিয়াস বা বিজ। দ্য রিভার বিজ অর বিয়াস হ্যাজ ইট সোর্স অ্যাট বিয়াসকুন্ড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় উৎপত্তি লাভ করেছে? বিয়াসকুন্ড নিয়ার দ্য সার্দার্ন ফেস অফ দ্য রোটাং পাস ইন কুলু। কুলুর কাছে 4000 মিটার উচ্চতাতে এই নদীটি উৎপত্তি লাভ করছে, ঠিক আছে। এবং ধৌলাধর রেঞ্জকে কাট করে এটি বেরিয়ে আসছে নিয়ার কোটি অ্যান্ড লার্জি, এই দুটো জায়গার নাম মাথায় রাখবে। Then it flows from north to south along Manali and Kulu town, where the river has a transverse valley popularly known as the Kulu Valley. তাহলে কুলু ভ্যালি কে তৈরি করছে? কুলু ভ্যালি কোন নদী তৈরি করছে? কুলু ভ্যালি খুব গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ স্থান। তাহলে এখানে তৈরি করছে বিয়াস রিভার, কুলু ভ্যালি তৈরি করছে। বা কুলু ভ্যালিতে কোন নদীর প্রবাহ আমরা দেখতে পাচ্ছি? দ্যাট ইজ দ্য বিজ অর বিয়াস। ফার্দার ইন ডাউন ইট ফ্লোজ থ্রু কাংড়া ভ্যালি। তাহলে দেখো, আমরা জানি কুলু একটা উপত্যকা আছে, তারপর একটা উপত্যকা আছে কাংড়া উপত্যকা। এই দুটো উপত্যকাতেই, কুলু এবং কাংড়া দুটো উপত্যকাতেই আমরা দেখতে পাচ্ছি বিয়াসকে। ইট ফাইনালি পাসেস থ্রু কাপুরথালা। কাপুরথালাতে কি আছে? ট্রেনের ইঞ্জিন তৈরির, যে আমাদের ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কাপুরথালা। অ্যান্ড অমৃতসর অ্যান্ড জয়েন্টস সতলুজ নিয়ার হারিকে উইদিন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে এই হারিকে আইল্যান্ড যে অংশটা আছে বা হারিকে, এই হারিকে অংশে কার সাথে মিলিত হচ্ছে? শতদ্রুর সাথে মিলিত হচ্ছে। অ্যান্ড ফ্লোয়িং ফর এ টোটাল ডিস্টেন্স অফ সির 465 কিলোমিটার। তাহলে 465 কিলোমিটার এটা ফ্লো করছে, রাইট। আমরা বিয়াসের যে প্রবাহপথ সেটা দেখলাম। এরপর আমরা দেখব যে শতদ্রু, সিন্ধু নদী ব্যবস্থার বা ইন্দাস রিভার সিস্টেমের শেষ নদী হচ্ছে শতদ্রু। শতদ্রু নদীর উৎপত্তি আমাদেরকে আগে দেখতে হবে, যেটা রাক্ষসতার লেক বা রাকাস্তার লেক, হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য অল্টিটিউড অফ 4600 মিটার নিয়ার তিব্বতের মানস সরোবর লেক। তাহলে দেখো, তিব্বতের মানস সরোবর লেক থেকে কিন্তু আমরা আরেকটা উৎপত্তি পাচ্ছি। দিস ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট রিভার কল্ড লাংচেন খাম্বাব ইন তিবেত। তাহলে লাংচেন খাম্বাব একে বলা হচ্ছে তিবেতে। এবং এটি শতদ্রু কী ধরনের নদী, কী প্রকৃতির নদী? ইট ইজ অ্যান্টিসিডেন্ট নদী, অর্থাৎ এটা হিমালয়ের উৎপত্তির পূর্বে এই রিভারের উৎপত্তি হয়েছে এবং হিমালয়ের উৎপত্তিতে বাধা না পেয়ে হিমালয়কে কেটে ডাউন কাটিং করে এই নদী প্রবাহিত হয়েছে। অ্যাট দ্য পাস শিপকিলা
ইট এন্টার্স হিমাচল প্রদেশ হোয়ার ইট কাটস থ্রু দ্য জাস্কার রেঞ্জ। তাহলে কোথায় এটা হিমাচল প্রদেশে প্রবেশ করেছে দেখো, শিবকিলা। শিবকিলা তাহলে কোথায়? হিমাচল প্রদেশে, এবং শিবকিলাতেই শতদ্রু প্রবেশ করেছে জাস্কার রেঞ্জকে কেটে। ফ্রম হিয়ার দ্য রিভার ফ্লোজ ওয়েস্টওয়ার্ড অ্যান্ড পাসেস কল্পা। আমরা জানি কি যে উত্তরাখণ্ডের খুব ভালো জায়গা হচ্ছে, হিমাচলের কল্পা অ্যান্ড কিন্নর। এই কল্পাতে দেন ইট ক্রসেস ধৌলাধর রেঞ্জ নিয়ার রামপুর থ্রু এ ন্যারো গর্জ। তাহলে এই শতদ্রু কল্পাতে এসছে এবং তারপর ধৌলাধর রেঞ্জকে ক্রস করেছে। ইট পাসেস থ্রু দ্য শিবালিক অ্যান্ড অ্যাট দ্য গর্জ নিয়ার ভাকরা ভিলেজ। যে ভাকরা নাঙ্গাল যে প্রজেক্ট, তার ভাকরা ভিলেজ, আমরা এই ভাকরা ড্যাম যেখানে আছে সেই জায়গাটার কথাই বলছি। দ্য ভাকরা ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য রিভার। তাহলে ভাকরা ভিলেজের কাছে শতদ্রু পাস করেছে এবং দেখো এই জায়গাতে ভাকরা ড্যাম তৈরি করা হয়েছে। তাহলে শতদ্রুর ওপর ভাকরা ড্যাম আমরা পাচ্ছি। বিলো দ্য ভাকরা ড্যাম দ্য রিভার কামস টু দ্য পাঞ্জাব প্লেন অ্যাট রোপার। ইন ইন্ডিয়া দ্য লেন্থ অফ ইটস 1050 কিলোমিটার অ্যান্ড টোটাল ড্রেনিং এরিয়া ইজ দ্যাট। ওকে, তাহলে শতদ্রু নদীর এখান থেকে যেটা আমাদের পড়ার প্রয়োজন ছিল যে গতিপথটা কেমন। দেখো অ্যাকচুয়ালি গতিপথ কেমন এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না, যে কোন দিকে গেছে কোন দিকে ফ্লো করেছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সোর্স পয়েন্ট, এন্ড পয়েন্ট, এবং কোথাও যদি গুরুত্বপূর্ণ মিটিং হয় বা কনফ্লুয়েন্স হয় তোমাদের সামনে সেগুলো তো তুলে ধরেইছি। তার সাথে যে বিষয়গুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ধরো যে এই শতদ্রুর ওপর যে ভাকরা ড্যাম আছে, এমনিতে একটা ক্লাস হাইড্রোলজিক্যাল যে প্রজেক্টসগুলো আছে বা ওয়াটার পাওয়ার প্রজেক্টসগুলো আছে সেগুলোর ওপর আছে, সেটা নয়। এখানে যে শতদ্রুর ওপর যে ভাকরা ড্যাম কোন জায়গাটাতে হচ্ছে, এই যে বিষয়গুলো তোমাদেরকে ইন ডিটেলস, ইন ডেপথ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ওকে, নেক্সট আমরা পড়বো আমাদের সেকেন্ড রিভার সিস্টেম। দেখো এখানে আমরা যেমন বলেছিলাম আমাদের যে 5টা রিভার, ইন্দাস, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলুজ বা শতদ্রু, এটা আমাদের কমপ্লিট হলো। এখানে তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন, আমার সাজেশন বা আরেকটা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ, যে এই যে রিভার সিস্টেমটা এইদিকে নর্থ এইদিকে সাউথ, তাহলে এই নর্থ থেকে সাউথে যদি কেউ আসে তাহলে কি কি তাকে নদী পেরোতে হবে, যেমন হচ্ছে ইন্দাস, ঠিক আছে, জে ঝিলাম, সি চেনাব, আর রবি, বি বিজ, এস সাতলুজ, আই জেসি আর বিএস। এই যে ওরিয়েন্টেশনটা ফ্রম নর্থ টু সাউথ, আর সাউথের ক্ষেত্রে তাহলে জাস্ট উল্টোটা হয়ে যাবে। এইটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আর তার শর্টকাট ট্রিক হচ্ছে দেখো আই জে সি আর বি এস। এইটা যেমন তোমাদেরকে দেখালাম যে পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ আর কারাকোরাম, ঠিক এরকমভাবে আই জে সি আর বিএস ফ্রম নর্থ টু সাউথ। এটা পরীক্ষায় বারে বারে জানতে চায় যে এর ওরিয়েন্টেশনটা একটু ব্যাখ্যা করে দাও। ওকে, চলো নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করব দ্যাট ইজ দ্য গঙ্গা রিভার সিস্টেম। আমরা প্রথম ভারতবর্ষের যে রিভার সিস্টেম তার মধ্যে ইন্দাস আলোচনা করলাম, সেকেন্ড আমরা আজকে আলোচনা করব গঙ্গা রিভার সিস্টেম। দ্য গঙ্গা রিভার সিস্টেম ট্রিবিউটারিজ। দ্য গঙ্গা রিভার সিস্টেম কনসিস্ট অফ দ্য মাস্টার রিভার গঙ্গা। তাহলে এখানে আমরা গঙ্গাকে মাস্টার রিভার হিসেবে পাচ্ছি, এবং এর সাথে কাকে পাচ্ছি, এর সাথে আমরা পাচ্ছি গঙ্গার যে অন্যান্য উপনদীগুলো আছে। ঠিক আছে, মূলত দেখো গঙ্গা এবং তার উপনদীগুলো মিলিয়ে গঙ্গা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, যার ফলস্বরূপ গঙ্গাতে সারা বছর জল থাকে। সেই হিসাবে দেখলে গঙ্গা হচ্ছে পেরিনিয়াল রিভার, এবং গঙ্গার সমস্ত উপনদীগুলো সামগ্রিকভাবে যে গঙ্গা উপত্যকা অঞ্চল তৈরি করেছে বা গঙ্গার যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছে, সেই সিস্টেমের প্রভাবে বা সেই সিস্টেমটাই কিন্তু আমাদেরকে এই গ্রেট ইন্ডিয়ান প্লেন বলো তার অনেকটা অংশ দান করেছে বলা যেতে পারে। কারণ এই নদীগুলো বাহিত পলি, নদীগুলো বাহিত অ্যালুভিয়াল বা অ্যালুভিয়ামের সঞ্চয়ের ফলেই কিন্তু এই গ্রেট ইন্ডিয়ান প্লেন তৈরি হয়েছে। দ্য টোটাল এরিয়া অফ বেসিন 861404 স্কোয়ার কিলোমিটার, হুইচ অ্যাকাউন্ট ফর 26.3, আমি 26 রাউন্ড আপ করছি, পার্সেন্ট অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য কান্ট্রি। দ্য বেসিন ইজ শেয়ার্ড বাই 10 স্টেট। তাহলে এবার বুঝতে পারছো যে গঙ্গা রিভার সিস্টেম কতগুলো নদী মানে কতগুলো রাজ্যকে কভার করেছে। দেখো 10 স্টেটস, এবং এদের মধ্যে সবথেকে বেশি কে, এদের মধ্যে সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ 34.2%, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড় 23.1%, বিহার এবং ঝাড়খণ্ড 16.7%, রাজস্থান 13%, ওয়েস্ট বেঙ্গল 8%, হরিয়ানা 4% এবং হিমাচল প্রদেশ। এই হচ্ছে গঙ্গা নদী তার গতিপথে তার এরিয়াল এক্সটেনশন শেয়ার করেছে।
নেক্সট আমরা ইউনিয়ন টেরিটরি দিল্লির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রায় 0.2% রিভারকে শেয়ার করেছে। এখন আমরা আবার গঙ্গার উৎপত্তি এবং তার যে কনফ্লুয়েন্সগুলো সেগুলো একটুখানি দেখে নেবো। দেখো পাশে ছবি দেওয়া আছে। গঙ্গা অরিজিনেটস ফ্রম গঙ্গা অরিজিনেটস অ্যাজ ভাগীরথী ফ্রম দ্য গোমুখ গুহা অফ গঙ্গোত্রী গ্লেজিয়ার। তাহলে গঙ্গা গঙ্গোত্রী গ্লেজিয়ারের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত? উত্তর কাশী ডিস্ট্রিক্টে অবস্থিত, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডের, এবং তার এলিভেশন হচ্ছে 7010 মিটার। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, দেখো এই প্রয়াগগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গোত্রী, এই গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে ভাগীরথী। ঠিক আছে, আর এই দিকে দেখো ভাগীরথী উৎপত্তি লাভ করার পর প্রবাহিত হচ্ছে ভাগীরথী নামে। এখানে বিলহন গঙ্গা মিলিত হচ্ছে কোথায়? তেহেরির কাছে। ওকে, এরপর আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে অলকানন্দা। অলকানন্দা উৎপন্ন হয়ে আসছে, দেখো বদ্রীনাথ হয়ে আসছে। এখানে অলকানন্দাতে মিলিত হচ্ছে, দেখো কেদারনাথ থেকে উৎপত্তি হওয়া মন্দাকিনী। তাহলে মন্দাকিনী এবং অলকানন্দা, মন্দাকিনী এবং অলকানন্দা মিলিত হচ্ছে দেবপ্রয়াগের কাছে। আবার দেখো এই অলকানন্দাতে পিন্ডার রিভার এসে মিলিত হচ্ছে করণ প্রয়াগে। তাহলে এই যে প্রয়াগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। করণ প্রয়াগ, আমি আগের দিন তোমাদের প্রয়াগ বা কনফ্লুয়েন্সের ধারণাটা দিয়েছিলাম এবং আজকে তার এক্স্যাক্ট জায়গাটা দেখছো। তারপর হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে করণ প্রয়াগে পেলাম অলকানন্দা পিন্ডার, রুদ্রপ্রয়াগে পাচ্ছি মন্দাকিনী আর অলকানন্দা। এরপর দেখো এই তিনটে নদী, মন্দাকিনী, অলকানন্দা আর পিন্ডার, এই তিনটে নদীর জল একসাথে, অলকানন্দা যেহেতু মেন স্ট্রিম বড় নদী, তার নামেই আসছে অলকানন্দা আসছে। এবং এখানে বিলন গঙ্গা যেটা, সেটা ভাগীরথীর সাথে মিলিত হয়েও, যেহেতু ভাগীরথী মেন স্ট্রিম বড় নদী, জল বেশি, তার নামেই থাকছে। ভাগীরথী এবং অলকানন্দা এসে মিলিত হচ্ছে দা দেবপ্রয়াগে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর এই নদী গঙ্গা নদী নাম নিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণের দিকে এবং ভারতীয় প্লেন অঞ্চলে প্রবাহিত হচ্ছে। ঋষিকেশ, হরিদ্বার এইগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরবর্তী, গঙ্গা নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ অংশ। ওকে, আফটার ট্রাভেলিং 280 কিলোমিটার্স from its source, the Ganga reaches Haridwar and the hill and enters the plain area। এবং ডিবাউচ করছে কি, যে আমাদের যে হিল এরিয়াটা ছিল, যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে দেখালাম, যে হরিদ্বারের পরবর্তী জায়গাতে আমরা গঙ্গা নদীকে আর পার্বত্য অঞ্চলের প্রবাহে দেখতে পাচ্ছি না। এই কারণেই বলা হয়, দেখবে ক্লাস 10, 9 এই সমস্ত বইগুলোতে তোমরা যদি পড়ে থাকো, যে পার্বত্য প্রবাহ গঙ্গার কত দূর? গঙ্গার পার্বত্য প্রবাহ হরিদ্বার পর্যন্ত। ওকে, ফ্রম হিয়ার ইট ফ্লোজ ইন সাউথ, দক্ষিণে প্রবাহিত হচ্ছে, অ্যান্ড সাউথ ইস্ট, দক্ষিণে এবং দক্ষিণ পূর্বে প্রবাহিত হচ্ছে 770 কিলোমিটার, এলাহাবাদে পৌঁছাচ্ছে তখন। এবার এলাহাবাদে গিয়ে কি আমরা দেখব? এলাহাবাদের প্রয়াগের কাছে এই গঙ্গার সাথে আবার কাকে আমরা পাবো? গঙ্গার সাথে আমরা পাবো যমুনাকে। এই গঙ্গার যমুনা সেখানে আবার গিয়ে মিলিত হবে। হিয়ার ইট ইজ জয়েন্ড বাই যমুনা, হুইচ ইজ ইটস মোস্ট ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। ইট সুইপস আনাদার 300 কিলোমিটার ইস্টওয়ার্ডস টু রিচ দ্য বিহার প্লেন। এবং এইখানে জয়েন হওয়ার পর বিহার প্লেন পর্যন্ত প্রায় 300 কিলোমিটার এই নদী প্রবাহিত হচ্ছে। নিয়ার দ্য রাজমহল হিল ইট টার্নস টু দ্য সাউথ ইস্ট অ্যান্ড সাউথ অফ ফারাক্কা ইট সিজেস টু বি নোন অ্যাজ দ্য গঙ্গা। এবং বিহার প্লেন এর পরবর্তীতে এটা যখন আরও প্রবাহিত হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে এসে ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদের ফারাক্কার কাছে এই গঙ্গা নদীটার মেন দুটো ব্রাঞ্চিং হচ্ছে। মেন যে শাখাটা সেটা বাংলাদেশে প্রবাহিত হয়ে যাচ্ছে পদ্মা নামে, এবং অপর যে অংশটা অর্থাৎ তার কম গুরুত্বপূর্ণ শাখাটা ভাগীরথী নাম নিয়ে প্রবাহিত হচ্ছে পশ্চিমবঙ্গের ভিতরে। ইট বাইফার্কেটস ইটসেলফ ইন্টু ভাগীরথী হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পদ্মা মেঘনা ইন বাংলাদেশ, যেটা আমি বললাম। আফটার ট্রাভার্সিং 220 কিলোমিটার ফার্দার ডাউন ইন বাংলাদেশ, দ্য ব্রহ্মপুত্রা জয়েন্স ইট অ্যাট গোয়ালন্দ অ্যান্ড আফটার মিটিং মেঘনা 100 কিলোমিটার ডাউন স্ট্রিম, মানে আরও দক্ষিণে 100 কিলোমিটারে, দ্য গঙ্গা জয়েন্স দ্য বে অফ বেঙ্গল। তাহলে দেখো গঙ্গা নদীর যে আমরা গতিপথটা পড়ছিলাম, যে গঙ্গা নদী তাহলে কোথায় হচ্ছে যাচ্ছে? বাংলাদেশে চলে গেল, এবং বাংলাদেশে এই যে পদ্মা মেঘনা নাম দিয়ে যাচ্ছে, এবং আরও 220 কিলোমিটার 230 কিলোমিটার জার্নি করার পর বাংলাদেশে ব্রহ্মপুত্রের সাথে মিলন ঘটছে। দেখো গঙ্গাতে এরকমভাবে বাংলাদেশে ঢুকে গেল, এবার ব্রহ্মপুত্রটা আসছে, আমরা যখন ব্রহ্মপুত্র রিভার সিস্টেম আজকে পড়বো দেখবে ব্রহ্মপুত্রটা আসছে এরকমভাবে। এখানে দেখো, আমি এখানে তোমাদেরকে ম্যাপটাতে দেখাচ্ছি। ধরো এই তো
এই জায়গাটা দিয়ে গঙ্গা এরকমভাবে বাংলাদেশে ঢুকে গেল। এবার ব্রহ্মপুত্র আসছে এরকম জায়গা থেকে, এরকমভাবে এসে ব্রহ্মপুত্র মিলন ঘটছে, রাইট? ব্রহ্মপুত্রের যখন মিলন ঘটছে, ঠিক আছে, ব্রহ্মপুত্রের মিলন ঘটছে এবং তারপরে আরও কিছুটা দূরবর্তী স্থানে গিয়ে কি হচ্ছে, আলটিমেটলি এই গঙ্গা নদী কোথায় পতিত হচ্ছে? গঙ্গা নদী নিজেকে ড্রেন করছে বে অফ বেঙ্গলে। Before entering the Bay of Bengal, the Ganga, along with Brahmaputra, forms the largest delta of the world between the two arms of Bhagirathi Hooghly and Podda Meghna. তাহলে দেখো আমাদের দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি, গঙ্গা যদি এরকমভাবে প্রবাহিত হচ্ছিল, এটা ফারাক্কা ধরে নিচ্ছি, তাহলে এইদিকে একটা অংশ চলে গেছে বাংলাদেশে, যেটা ব্রহ্মপুত্র এরকমভাবে আসলো, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এসে মিলিত হলো, যাই হোক হয়ে এটা বে অফ বেঙ্গলে গেল, এটা আমরা ধরে নিচ্ছি গঙ্গার অংশটা জি। আর এই দিকে গঙ্গার তো আরেকটা অংশ প্রবাহিত হচ্ছিল ওয়েস্ট বেঙ্গল দিয়ে, ভাগীরথী হুগলি নাম দিয়ে, এটা হচ্ছে আমরা বলছি ভাগীরথী হুগলি। তাহলে দেখো এই যে অংশটা গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা এবং ভাগীরথী হুগলি, এই যে অংশটা ভাগীরথী হুগলি এবং পদ্মা মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র, এই যে অঞ্চলটা আলটিমেটলি কি তৈরি করছে? সমস্ত নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, প্রচুর পরিমাণে সেডিমেন্টেশন আছে, তারা ডেল্টা তৈরি করছে, এবং যে ডেল্টা বিশ্বের সবথেকে লার্জেস্ট এরিয়া কভারিং ডেল্টা, 58,752 স্কোয়ার কিলোমিটার এরিয়াকে কভার করে আসছে, এখানে তৈরি করছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, দ্য গ্যাঙ্গেটিক ডেল্টা, দ্য গ্রেট গ্যাঙ্গেটিক ডেল্টা। এই গ্যাঙ্গেটিক ডেল্টায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি কি, গ্যাঙ্গেটিক ডেল্টাতে একটা আমরা দেখতে পাচ্ছি কি তৈরি হয়েছে, দ্য সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন। ওকে, চলো নেক্সট আমরা গঙ্গা রিভার সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ নদী দেখব, যমুনা। দিস ইজ দ্য লংগেস্ট অ্যান্ড দ্য ওয়েস্টার্নমোস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা। Its source lies near the Jomunotri Glacier, the most important Jomunotri Glacier on the western slope of Banderpuch Peak. খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, কোথায় উৎপত্তি লাভ করছে? ডাউনওয়ার্ডস ইট ইজ জয়েন্ট বাই টন্স রিভার বিহাইন্ড দ্য মুসৌরি রেঞ্জ, উত্তরাখণ্ডের মুসৌরি রেঞ্জের কাছে টন রিভারের সাথে এটা জয়েন করছে, এবং মুসৌরি রেঞ্জ থেকে, ঠিক আছে, মুসৌরি রেঞ্জের পরবর্তী জায়গা থেকে এটা কোথায় প্রবাহিত হচ্ছে? এটা প্লেন ল্যান্ডে ফ্লো করছে, ব্রড কার্ভ নিয়ে প্লেন ল্যান্ডে ফ্লো করছে। এবং এই যে ফ্লো সিস্টেমটা কাদের মধ্যে বাউন্ডারি তৈরি করেছে দেখো, মেকিং আ বাউন্ডারি বিটুইন দ্য হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশ, তাহলে এটা একটা ফিজিক্যাল বাউন্ডারি তৈরি করছে দুটো রাজ্যের মধ্যে। ইট পাসেস দিল্লি, মাথুরা, আগ্রা অ্যান্ড ফ্লোজ সাউথওয়ার্ড আনটিল ইট জয়েন্স দ্য গঙ্গা অ্যাট এলাহাবাদ, অর্থাৎ গঙ্গাতে জয়েন করার আগে, এলাহাবাদের যে প্রয়াগ সেখানে জয়েন করার আগে দিল্লি মথুরা দিয়ে এটি প্রবাহিত হচ্ছে। এর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কী কী আছে আমরা দেখে নেব। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে যেগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে, সিন্ধ আছে, চম্বল আছে, বেতওয়া আছে, কেন আছে, এগুলো হচ্ছে যমুনার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, অর্থাৎ এই সাইড থেকে গেছে। দেখো বানাস গেছে গিয়ে চম্বলে মিশেছে, দ্য চম্বল, আচ্ছা, তারপর হচ্ছে সিন্ধ, বেতওয়া, এইদিকে আছে কেন, টন, এই সমস্ত নদীগুলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হয়ে গেছে, যারা যমুনাতে জল প্রোভাইড করছে। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ নদী যেটা পাচ্ছি, চম্বল। এইখানে যে লিটারেচার তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে একটুখানি বেশি পরিমাণেই লেখা আছে, যাতে তোমাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। তোমরা এখানে কি কি পড়বে দেখো, এই নদীগুলোর সোর্স পড়বে, রাইট অ্যান্ড লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ পড়বে, কনফ্লুয়েন্স পড়বে, আর সিটিগুলো পড়বে, যে কার মানে এতে কোন সিটি আছে। এরপর আমরা দেখব চম্বল। চম্বল উৎপত্তি লাভ করেছে দেখো মোহ ক্যান্টনমেন্ট যেটা আছে, বা মোহ প্লেটু আমরা যেটাকে জানি, সেই জায়গাতে উৎপত্তি লাভ করেছে, মালবা প্লেটুর কাছে, ঠিক আছে। আচ্ছা, এই চম্বলের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে চম্বল রিভার যেখানে প্রবাহিত হয়েছে, এই জায়গাগুলোতে তোমরা দেখে নেবে কোন কোন তার ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি আছে, ঠিক আছে। যেটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, যে এই চম্বল অংশে যে চম্বল বেসিন তৈরি হয়েছে, এখানে সবথেকে বেশি পরিমাণে গালি ইরোশন আমরা দেখতে পাই, এবং এই অতিরিক্ত পরিমাণে গালি ইরোশন হওয়ার কারণে এইখানে চাষবাস কিছু হয় না, এবং সাধারণ জনজীবনের ক্ষেত্রে যে নর্মাল ল্যান্ডের ইউজেস সেটা
খারাপ থেকে খারাপতর হয়ে গেছে, যেটাকে আমরা বলছি ব্যাডল্যান্ড, রাইট? আশা করি বোঝা গেছে ব্যাডল্যান্ড জিনিসটা কি। মূলত এখানে কি হচ্ছে, নদীর অতিরিক্ত পরিমাণে ক্ষয়ের ফলে, গালি ইরোশনের ফলেতে কি হচ্ছে, বা নালী ক্ষয়ের ফলেতে কি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ভূমিরূপ খারাপ থেকে খারাপতর হয়ে গেছে, এবং সাধারণ অর্থে মানুষের যে ব্যবহারযোগ্যতা, ভূমির যে ব্যবহারযোগ্যতা, সাধারণভাবে মানুষ যেটা ব্যবহার করে সেই ব্যবহারযোগ্যতাটা কমে গেছে, যে কারণে এটাকে বলা হচ্ছে বদ্ধভূমি বা বধভূমি বা ব্যাডল্যান্ড। অনেকে অনেক রকম নামেই এটাকে ডাকে। ওকে, আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব এখানে চম্বলের ওপর। আচ্ছা, চম্বলের একটা গুরুত্বপূর্ণ সিটি এখানে উল্লেখ করা প্রয়োজন, দ্যাট ইজ দ্য কোটা। Multipurpose projects have been constructed across the river. The main dams across the rivers are Gandhi Sagar, চম্বলের ওপর, রানা প্রতাপ সাগর অ্যান্ড জওয়ার সাগর এটসেট্রা। এই তিনটে হচ্ছে মূল ড্যাম যেটা চম্বলের ওপর গঠিত হয়েছে বা চম্বলের ওপর গড়ে উঠেছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ অন্যান্য যে নদীগুলো গঙ্গার আছে মানে উপনদীগুলো, সেগুলো দেখে নেবো আমরা। প্রথম হচ্ছে রামগঙ্গা, যেটা কোথায় উৎপত্তি লাভ করেছে, দেখো কুমায়ুন হিমালয়ে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। এবং এটি গঙ্গার সাথে মিলেছে কোথায়, নিজামাবাদের কাছে এসে গঙ্গার সাথে মিলেছে। এরপর আমরা পাচ্ছি কাকে, সারদা। মিলাম গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে কুমায়ুন হিমালয়ের কাছে, ঠিক আছে, যেখানে এটির নাম হচ্ছে গৌরীগঙ্গা। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। ইট ইজ নোন অ্যাজ ভেরিয়াস নেম সাচ অ্যাজ কালী। আচ্ছা, তাহলে দেখো সারদার নামই কালী, যে কালী রিভারের কথা আমরা বলি, ঠিক আছে। হোয়েন ইট টার্নস ইন দ্য নেপাল বর্ডার অ্যান্ড দ্য চুখা বিফোর জয়েন্স ইট দ্য রাইট ব্যাঙ্ক অফ ঘাগরা নিয়ার দ্য বারাবাকি, তাহলে বারাবাকির কাছে এটি ঘাগড়ার সাথে মিলিত হয়েছে। এরপর আমরা পাচ্ছি রিভার গণ্ডককে। গণ্ডক নদীর উৎপত্তি লাভ করে, গণ্ডক নদী উৎপত্তি লাভ করেছে নেপাল হিমালয়ে, ঠিক আছে। এবং এটি ধৌলাগিরি, অন্নপূর্ণা এবং মাউন্ট এভারেস্টের যে অংশ আছে সেই অংশের মাধ্যমে প্রবাহিত হয়েছে। ইট এন্টার্স দ্য গ্রেট প্লেন অফ ইন্ডিয়া ইন চম্পারণ ডিস্ট্রিক্ট অফ বিহার, তাহলে ভারতের যে গ্রেট প্লেন রিজিয়ন, সেই গ্রেট প্লেন রিজিয়নে প্রবেশ করেছে কোন জায়গা দিয়ে, চম্পারণের কাছে। ওকে, এরপর হচ্ছে কোসি। দেখো এই যে কোসি রিভারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো, কোসির উৎপত্তি কোথায় আছে না আছে এগুলো তোমরা দেখবে। কোসির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট কোর্স চেঞ্জ। এবার দেখো এই যে ফ্রিকোয়েন্ট কোর্স চেঞ্জ হচ্ছে না, নদী তার গতিপথটাকে বারে বারে চেঞ্জ করছে, তার কারণ হচ্ছে নদী ফ্লো করে যখন যাচ্ছে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেটাকে সরিয়ে দিতে পারছে না, কারণ মধ্যগতিতে নদীর জলের প্রবাহ কম থাকে, মধ্যগতিতে নদীর পোটেন্সিয়াল এনার্জি কম থাকে, কাইনেটিক এনার্জি কম থাকে। তার ফলে কি হচ্ছে, স্বাভাবিক অর্থেই নদীকে এরকমভাবে সরে প্রবাহিত হতে হচ্ছে, এবং এরকমভাবে সরে প্রবাহিত হওয়ার জন্য এন্টায়ার যে রিভার সিস্টেমটা, এন্টায়ার যে ফ্লোটা সেটাকে প্রবাহিত হওয়া থেকে বঞ্চিত হচ্ছে, এবং অন্য জায়গা দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তাহলে এই জায়গাগুলোতে তো সেটেলমেন্ট আছে, এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণে ফ্লাড ঘটাচ্ছে, এই জায়গাগুলোতে যেখানে নদীর তোমার ভ্যালি নেই, প্রবাহিত হওয়ার মতো নদীর উপত্যকা নেই বা প্রবাহিত হওয়ার মতো নদী বক্ষ নেই, সেখানে কি হবে, নদীবক্ষ স্বাভাবিক অর্থে ভরাট হয়ে জল ওভার ফ্লাডেড হবে, এবং কি হচ্ছে যার ফলে ফ্লাড দেখা দিচ্ছে। এই কারণে বলা হচ্ছে কোসিকে বিহারের দুঃখ। নেক্সট আমরা পাচ্ছি মহানন্দা রিভার। মহানন্দা রিভারকে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, সাধারণভাবে মহানন্দা রিভারকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং হিলস অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ার শিলিগুড়ি। ইট মার্জেস ইন্টু দ্য ডুয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল মেকিং শার্প কার্ভস, ইট জয়েন্স গঙ্গা রিভার। দিস ইজ দ্য লাস্ট নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে গঙ্গার লাস্ট নর্থ ব্যাঙ্ক ট্রিবিউটারি কোনটা, দ্যাট ইজ দ্য মহানন্দা রিভার। নেক্সট আমরা পাচ্ছি কেন রিভার, মালওয়া প্লেটুতে উৎপত্তি লাভ করছে, এবং এই কেন রিভারের কথা আমরা আগে কোথায় পড়লাম, যেটা যমুনাতে গিয়ে মিশছে, ঠিক আছে। ইট জয়েন্স দ্য যমুনা রিভার নিয়ার বান্দা ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ। সোনার অ্যান্ড বেওয়ার আর ইটস মেন ট্রিবিউটারি। দেন আমরা পাচ্ছি সোন, দিস ইজ দ্য লার্জ সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি। তাহলে লার্জ সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারি আমরা পাচ্ছি কাকে, সোন রিভারকে, ঠিক আছে। সোন কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, দেখো অমরকণ্টক প্লেটু থেকে, এবং অমরকণ্টক প্লেটু থেকে যে উৎপত্তি লাভ করেছে এখানে দেখো সোন তাহলে ইস্টার্ন ফ্লো নিয়েছে, এইটা একটা
আমাদের অমরকন্টক প্লেটু রিজিয়ন এই জায়গাটা, এবং এর সাথে আরেকটা নদী আমরা দেখতে পাচ্ছি নর্মদা। তাহলে নর্মদা দেখো ওয়েস্টার্ন ফ্লো নিয়েছে, তাহলে অমরকন্টক প্লেটুর থেকে উৎপত্তি লাভ করেছে দুটো নদী, সোন একটা আর হচ্ছে নর্মদা। দুটোর ফ্লো কিন্তু দুটো ডিফারেন্ট দিকে। এখান থেকেও একটা এমসিকিউ কোয়েশ্চেন আছে যে এমন কোন জায়গা বা দুটো নদী ডিফারেন্ট দিকে গেছে, তারা কারা। নেক্সট আমরা পড়ব দামোদর। ওকে, দামোদর আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। ইট ড্রেন্স ইস্টার্ন পার্টস অফ দ্য ছোটনাগপুর প্লেটু। ছোটনাগপুর প্লেটুর অঞ্চল থেকেই খামারপাত হিল থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এবং এই যে দামোদর রিভার, এই দামোদর রিভারকে আমাদের পশ্চিমবঙ্গের যে রাঢ় অঞ্চল বা পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল তার জীবনরেখা বলা যেতে পারে। দামোদর রিভার আসানসোল অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে দামোদর রিভার, এই দামোদর রিভার বর্ধমান ডিস্ট্রিক্ট, তারপর বর্ধমানের উত্তর অংশের যে কাটোয়া সেই জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই দামোদরের ওপর ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয়েছে 1948 সালে, যেটি মূলত টেনেসি ভ্যালি অ্যাসোসিয়েশনের ওপর ভিত্তি করে তৈরি। ঠিক আছে, এখন দেখো এই দামোদর রিভারের ইম্পর্টেন্সটা কোন জায়গায়। দামোদর রিভারের ইম্পর্টেন্সটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভাগীরথী হুগলি নদী যেমন প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তার সাথে আমাদের যে পশ্চিমাঞ্চল, সেই পশ্চিমাঞ্চলের জন্য কিন্তু এই দামোদর রিভারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার এগ্রি ওয়ার্ক বলতে পারো, তারপর আমাদের আসানসোল রানীগঞ্জের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে তার ক্ষেত্রেও কিন্তু দামোদর রিভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা দ্য ডিভিসি। বরাকর হচ্ছে দামোদরের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি ট্রিবিউটারি বলতে পারা যায়, এবং দামোদর রিভার পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলে পরিচিত। পশ্চিমবঙ্গের দুঃখের নদ, যেমন আমরা বিহারের ক্ষেত্রে পড়লাম, তেমন দামোদরেও প্রচণ্ড পরিমাণে বন্যা হওয়ার কারণে দামোদরকে দুঃখের নদ বলা হয়, বিহারের ক্ষেত্রে যেমন কোসিকে বললাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র সিস্টেম। দেখো আমরা দুটো সিস্টেম অলরেডি পড়ে নিয়েছি, একটা হচ্ছে ইন্দাস সিস্টেম, একটা হচ্ছে গ্যাঞ্জেটিক সিস্টেম। এরপর আমরা পড়ব ব্রহ্মপুত্র সিস্টেম। ব্রহ্মপুত্রের উৎপত্তিটা আমরা আগে দেখব, এবং ব্রহ্মপুত্রের যে ফ্লো সিস্টেমটা এখানে দেখো মেনশন করা আছে, যে ফ্লো সিস্টেমটা আমরা একটুখানি দেখব। অরিজিনেটিং ফ্রম দ্য আংসি গ্লেসিয়ার লাইং টু দ্য সাউথ ইস্ট অফ কৈলাস মাউন্টেন অ্যান্ড মানস সরোবর লেক অ্যাট অ্যান এলিভেশন অফ 5150 মিটার, দ্য ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য সাংপো ইন তিবেত। তাহলে উৎপত্তি লাভ করছে কোথায়? উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবর নিকটের কাছে। ঠিক আছে, কোন গ্লেসিয়ার? আংসি গ্লেসিয়ারের কাছে। এবং তিব্বত যে অংশে উৎপত্তি লাভ করেছে সেখানে এই নদীর নাম কি? সেখানে এই নদীর নাম হচ্ছে সাংপো। সেখানে এই নদীর নাম হচ্ছে সাংপো। এটা গ্রেটার হিমালয়ের প্রায় 7755 মিটার উচ্চতাতে উৎপত্তি লাভ করেছে, এবং নামচা বারোয়ার কাছ থেকে কি হচ্ছে দেখো, নামচা বারোয়ার কাছ থেকে এটা দিহাং গর্জের মাধ্যমে অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। আচ্ছা সরি, স্পেলিং মিস্টেক আছে, এটা পি হবে। অরুণাচল প্রদেশ দিয়ে কোথায় প্রবেশ করছে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, একটা হেয়ার পিন বেন্ড নিয়েছে এবং অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে স্ট্রেট একদম অরুণাচল প্রদেশে ঢুকে ভারতবর্ষে প্রবেশ করছে। অ্যাট সাদিয়া দ্য রিভার কামস ডাউন টু 135 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। মাত্র 135 মিটারে আমরা ব্রহ্মপুত্রের ফ্লোটাকে দেখতে পাই। কোন জায়গাতে? সাদিয়া। এখানে একটা ব্রিজ আছে, জানবে, দ্য ডোলা সাদিয়া ব্রিজ। ইন ইন্ডিয়া দ্য রিভার ইজ নোন অ্যাজ দ্য ব্রহ্মপুত্রা, অর্থাৎ ব্রহ্মা দ্য গ্রেটেস্ট গড তার ছেলে। দ্য রিভার ফ্লোজ টু দ্য ওয়েস্ট ইন আসাম আপ টু ধুবড়ি। ধুবড়ি পর্যন্ত প্রবাহিত হয়েছে আসামে, অ্যান্ড ফার্দার বিলো ইট টেক্স আ শার্প সাউথওয়ার্ড বেন্ড টু এন্টার ইন্টু বাংলাদেশ। এবং দেখো এই জায়গাটাতে দেখো, আমরা যদি দেখি আসামে প্রবেশ, সাউথওয়ার্ড ফ্লো যখনই নিচ্ছে এই জায়গাটাতে, এরপর সাউথওয়ার্ড ফ্লো নিয়ে এটা একদম ডাইরেক্টলি বাংলাদেশে প্রবেশ করছে। দ্য ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য ব্রহ্মপুত্র রিসিভস হেভি রেনফল, কনসিকুয়েন্টলি ইট হ্যাজ নিউমেরাস ট্রিবিউটারিজ অন বোথ অফ ইটস ব্যাঙ্কস অ্যান্ড 750 কিলোমিটার অ্যালং দ্য আসাম ভ্যালি। তাহলে আসাম ভ্যালি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে ট্রিবিউটারি আমরা দেখতে পাচ্ছি এই নদীটির, এবং যার কারণে সারা বছর নদীতে জলের পরিমাণ যথেষ্ট বেশি থাকে। দ্য ব্রহ্মপুত্র রিভার
ইজ আর নটোরিয়াস ফর ফ্লাড। আমি যেটা একটু আগেই বলছিলাম যে দেখো সারা বছর যেহেতু প্রচুর পরিমাণে তোমার জলের সোর্স আছে, বৃষ্টিপাত হয়, একটু আগেই দেখতে পেলাম আমরা, সেই কারণে কি হচ্ছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কি, সেই কারণে এখানে তোমার প্রবলেম হচ্ছে, প্রচুর পরিমাণে ওভারফ্লাড হয় রিভার্সগুলো, প্রচুর পরিমাণে রিভার্সগুলো ওভারফ্লাড হয়, যে কারণে ব্যাঙ্ক ইরোশন ঘটায় এবং ফ্লাড আমরা দেখতে পাই। ঠিক আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ যে রিভারগুলো, মানে ব্রহ্মপুত্র রিভারের সহযোগী অন্যান্য যে রিভারগুলো, সেগুলো আমরা এক এক করে একটুখানি জাস্ট দেখে নেব, যতখানি পড়ার প্রয়োজন। যেমন হচ্ছে রঙ্গিত রিভার, উৎপত্তি কোথায়, সিকিমে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, রঙ্গিত রিভারের লার্জ নাম্বার অফ র্যাপিডস আছে। র্যাপিডস মানে কি, র্যাপিডস মানে হচ্ছে এক ধরনের জলপ্রপাত, যেটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফির ক্লাসে আলোচনা করব, তবু জাস্ট আমি এখানে বলে দিচ্ছি যে যখন জলপ্রপাত কিভাবে তৈরি হয়, যখন নদী তার প্রবাহপথে হঠাৎ কোনো বেন্ড, শার্প বেন্ড পায়, মানে এই যে জায়গাটা স্লোপটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাটাতে নদী এসে ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, এই রকম জায়গাটাতে তৈরি হচ্ছে জলপ্রপাত। এবার এই জলপ্রপাতগুলো কি হচ্ছে, যখন একটা নির্দিষ্ট এতে মানে স্লোপ মেনটেন করে তৈরি হচ্ছে, তখন তাকে র্যাপিড বা ক্যাটারাক্ট বলা হচ্ছে। ঠিক আছে, দ্য রিভার ইজ ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর র্যাফটিং স্পোর্টস, অর্থাৎ র্যাফটিং স্পোর্টসের জন্য, ওয়াটার স্পোর্টস এক ধরনের, রঙ্গিত রিভার বিখ্যাত। ঠিক আছে, ইট ব্যাঙ্কস প্রোভাইড গুড ক্যাম্পিং গ্রাউন্ড, অর্থাৎ ক্যাম্পিং গ্রাউন্ড হয়, বিভিন্ন ট্যুর হয়, স্কুল কলেজের বিভিন্ন ধরনের ক্যাম্পিংসগুলো হয়, তার জায়গা হিসেবে কাজ করে। এরপর আমরা পাচ্ছি দ্য সংকোচ রিভার, দ্য মেন রিভার অফ ভুটান, ইট মিটস ব্রহ্মপুত্র রিভার বিলো ধুবড়ি, অসমের ধুবড়ির কাছে নিচে সংকোচ রিভার মিটছে। যে মানস রিভার, মানস রিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসামের একটি নদী। ঠিক আছে, ইট দ্য গ্রেটার হিমালয় ইন এ গর্জ উইথ রিভার বেড অ্যাট 3000 মিটার, ইট কালেক্টস আর নাম্বার অফ ট্রিবিউটারিজ ইন দ্য লেজার হিমালয়াস অ্যান্ড ডিভাউটস ইট ইনটু দ্য প্লেন টু জয়েন দ্য রিভার ব্রহ্মপুত্র। তাহলে এই মানস রিভার, যেটা আমরা বুঝতে পারছি, এটাও একটা অ্যান্টিসিডেন্ট রিভারের উদাহরণ, তিব্বতে উৎপত্তি লাভ করছে এবং গ্রেটার হিমালয়তে একটা গর্জ তৈরি করছে, কত, প্রায় 3000 মিটারের। তাহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটি একটা যথেষ্ট ডেপথ ওয়াইজ গর্জ তৈরি করেছে। এরপর আমরা দেখছি কাকে, সুবনশিরি রিভার। সুবনশিরি রিভার হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার বলতে পারি, লং কোর্স ইন দ্য হিমালয়ান অ্যান্ড আফটার লিভিং দ্য মাউন্টেন ইট হ্যাজ এ লং 160 কিলোমিটার কোর্স ইন দ্য আপার আসাম প্লেন বিফোর জয়নিং দ্য ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্রতে জয়েন করার আগে দেখো এটা হিমালয় অঞ্চলে ফ্লো করছে সুবনশিরি, এবং তার পরবর্তীতে কোথায় আমরা দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে 160 কিলোমিটার প্লেন রিজনে, আপার আসামের যে প্লেন রিজন, সেখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে মিরি হিল এবং অবর হিল, এই দুটোর মধ্যবর্তী অংশে প্রবাহিত হয়েছে এরকমভাবে, কে, দুটোর মধ্যবর্তী অংশে প্রবাহিত হয়েছে দ্য সুবানসিরি। নেক্সট হচ্ছে আমরা আরেকটা পাচ্ছি ধানসিরি রিভার। ঠিক আছে, ধানসিরি রিভার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, নাগা হিল থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো এই যে ছোট ছোট নদীগুলো আছে, এগুলোর উৎপত্তি এবং ফ্লোয়িং কোথায় হচ্ছে এটা দেখলেই যথেষ্ট। এরপর আমরা পাচ্ছি দ্য মণিপুর রিভার। ঠিক আছে, মণিপুর রিভার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, দ্য নর্দার্ন পার্ট অফ মণিপুর হিল, মণিপুর হিল থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর হচ্ছে কলাদান রিভার, এই কলাদান নেপালের কাছে। ঠিক আছে, এই ব্রহ্মপুত্রের যে পার্শ্ববর্তী অঞ্চলে যে কলাদান রিভার, এবং এই কলাদান রিভারের যে প্রজেক্ট চলছিল, যেটা মায়ানমারের অ্যাকচুয়ালি একটা, মানে যে মায়ানমারের যে পোর্ট সিস্টেম, সেই পোর্ট সিস্টেমের থ্রু দিয়ে যাতে এই রিভারে আসা যায়। ঠিক আছে, এই কলাদান রিভার নিয়ে জিও স্ট্র্যাটেজিক্যালি কিন্তু একটা বেশ ভালো সমস্যার ভারত পড়েছে। ঠিক আছে, যেটা তোমরা অনেকেই জানো। এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ কলাদান রিভার, মণিপুর এবং মিজোরামে আছে, যেটা ইট ফ্লো সাউথওয়ার্ড টু দ্য বে অফ বেঙ্গল, এটাও বে অফ বেঙ্গলে এসে পড়ছে। আর একটা পাচ্ছি আমরা বরাক রিভার, এর উৎপত্তি কোথায়, উৎপত্তি হচ্ছে মাউন্ট জাপব, নাগাল্যান্ডের, এবং এই মাউন্ট জাপব থেকে উৎপত্তি লাভ করার পর এই বরাক রিভার ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বরাক বেসিন অ্যাজ মৌসিনরাম অ্যান্ড চেরাপুঞ্জি হুইচ রিসিভস হাইয়েস্ট রেনফল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মৌসিনরাম, চেরাপুঞ্জির যে মৌসিনরাম, অ্যাকচুয়ালি যে ভিলেজটা তার নাম হচ্ছে মৌসিনরাম, আর এই চেরাপুঞ্জি হচ্ছে একটা বড় লোকালিটি, এদের কোন রিভার ভ্যালিতে অবস্থান,
দেখো বরাক রিভার ভ্যালিতে অবস্থান স্বাভাবিক অর্থে এখানে রেনফল প্রচুর, তার মানে এটা বুঝতেই পারছো যে এই জায়গাতে যে রেনফল হয় গোটা পৃথিবীর সবথেকে বেশি ওয়েটেস্ট প্লেস এটা। এই জায়গাতে নদীতে জলপ্রবাহ সবসময় বেশি থাকে এবং এই বরাক নদী ব্রহ্মপুত্রের সাথে মিশছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে স্বাভাবিক অর্থেই এই জায়গায় জলের প্রাপ্যতা বা জলের পাওয়ার যে চান্সেসটা সারা বছর সবসময় বেশি থাকছে। ওকে, নেক্সট আমরা দেখব তিস্তা। তিস্তা পূর্ব ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং ওয়েস্টার্ন মোস্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এটা ব্রহ্মপুত্রের পশ্চিমতম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? রাইজিং ফ্রম কাঞ্চনজঙ্ঘা, ইট ইজ আ ওয়াইল্ড মাউন্টেন টরেন্ট ইন দার্জিলিং হিলস উইথ আ নাম্বার অফ ট্রিবিউটারিজ লাইক রংপো, রঙ্গিত অ্যান্ড সেবক। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপনদী। অ্যাট প্রেজেন্ট রিভার তিস্তা জয়েন্টস দ্য ব্রহ্মপুত্র রিভার ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের কাছে রিভার তিস্তা জয়েন করছে। দেখো এই যে জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, আমি যেটা দেখাচ্ছিলাম যে এই হচ্ছে গঙ্গা, গঙ্গা ফ্লো করছে এখানে ফারাক্কাতে দুটো অংশে ভাগ হচ্ছে, একটা হচ্ছে হুগলি ভাগ হয়ে চলে আসছে এদিকে ওয়েস্ট বেঙ্গল, আর পদ্মা ভাগ হয়ে চলে যাচ্ছে এরকমভাবে। এবার ব্রহ্মপুত্র এসে গঙ্গাতে একবার মিশছে, আর মেঘনায় যে বরাক আমি বলছি, বরাক এসে থ্রু দিয়ে মিশছে আমাদের পদ্মাতে, দিয়ে একদম বে অফ বেঙ্গলে মিশছে এবং এই জায়গাটাতে, এই যে জায়গাটাতে কি তৈরি হচ্ছে? দ্য গ্রেট ডেল্টাইক বেঙ্গল, যেটা আমি তোমাদের 2-4টে স্লাইড আগে দেখাচ্ছিলাম। এই হচ্ছে তার ম্যাপটা। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে মোটামুটি আমাদের যে হিমালয়ান রিভার সিস্টেম তার 3 রিভার্স সিস্টেম, তাদের ক্যারেক্টার এবং ইম্পর্টেন্ট যে অংশগুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখো, দেখে যদি কোনো ধরনের সমস্যা হয় প্লিজ লেট মি ইনফর্ম, আমি সেই সমস্ত ধরনের সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এর বাইরে থেকে খুব একটা জায়গা বাকি থাকবে না যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তোমরা এগুলো খুব ভালো করে পড়ো, এর সাথে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, তার সাথে ম্যাপটাকে দেখে দেখে পড়ো, তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।